নেতৃবৃন্দ, আলহামদুলিল্লাহ আপনারা ইতিমধ্যে আমাদের সেক্রেটারি সাহেবের বক্তব্যের মাধ্যমে আমাদের আজকে মত বিনিময় সভা এবং আমাদের ক্ষুদ্র আয়োজনের কথা আপনারা জেনে গেছেন। আমরা গতকালকে ভোলা এক সাংবাদিক প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলন করেছি। আমার মনে বাসনা জাগলো যে সর্বঅনুষ্ঠানের সাংবাদিকরা আমার খুব প্রিয়, এগুলোকে একটু বেশি কথা বলছি। যদি আমরা ওটা ভুলাই করছি, সর্বশনে আমরা উপজেলা বিভিন্ন নির্দেশনা নাই, তারপরেও আমরা একটু আমাদের কাছের যারা আছে এদের সাথে একটু কথা বলব। তো সেই লক্ষ্যে আমাদের দাবিগুলো তো লিখিতই, যে আমরা কালকে যে লক্ষ্যে গণসমাবেশ করতে যাচ্ছি, যে এক হলো পিয়ার পদ্ধতিতে নির্বাচন। পীর সাহেব আবেগ আপ্লুত হয়ে বলছেন যে আমি এই পিয়ার পদ্ধতি বলেছি, কিন্তু আনুষ্ঠানিক যাত্রা শুরু করবো আমি ভোলা জেলা থেকে। তো সেই জন্য আমাদের এটা একটা মাইল ফলক হয়ে থাকবে ইনশাআল্লাহ। বাংলার জমিনে যদি পিয়ার পদ্ধতি হয়, আসলে এই মানব রচিত যে সমস্ত বিধান আছে, মনে করেন গণতন্ত্র, সমাজতন্ত্র, পিয়ারটাও কিন্তু মানব রচিত একটা বিধান। তা আমরা এক সময় অ্যাপ্লাই করে, যে চীনে, যেই রাশিয়াতে সমাজতন্ত্র এক সময় কায়েম হয়েছে, আবার তারাই বিদায় করছে। প্রয়োজনের সময়কালে দেখা যায় না, এটা সুবিধা না। গণতন্ত্রের অনেক রাষ্ট্রে গণতন্ত্রের দেওয়ার শান্তি নাই, মারামারি, ছিনতাই, রাহাজানি এগুলো আছে। পিয়ার পদ্ধতিতে এখন পর্যন্ত যারা বাইর করছে যে 51টা রাষ্ট্রে পিয়ার ব্যবস্থা আছে, তার মধ্যে 4টা রাষ্ট্রে ব্যর্থ হয়েছে। তাইলে ব্যর্থতার সংখ্যা যদি আমরা ধরি আনুপাতিক হারে, 91টা রাষ্ট্রে আছে 4টা ব্যর্থ হয়েছে, আর 100 রাষ্ট্রে আছে 50টা ব্যর্থ হয়েছে। তাহলে কোনটার ব্যর্থতার মানে কোনটার বেশি? ইতালিতে সমস্যা হয়েছে, নেপালে হয়েছে, 2-3টা রাষ্ট্রে হয়েছে। আর সারা পৃথিবীতেই এইটার সুন্দর একটা আলো। আমি গত বৈঠকে বলছি যে আমি এই বছরই এই আল্লাহ সুযোগ দিয়েছে, আমি ইউরোপে সফর করছি। তো ইউরোপ হলো আমাদের সবচেয়ে ইউরোপের প্রতি আমাদের বড় আকর্ষণ। অর্থনৈতিক সমৃদ্ধ একটা দেশ, সারা ইউরোপের 26-27টা সেনজেন কান্ট্রি, তারা সকলেই সমৃদ্ধ। তাইলে তাদের রাজনৈতিক ব্যবস্থাটাও তো সেখানে কার্যকরী। সেখানে পিয়ার পদ্ধতি, ইউরোপে পিয়ার পদ্ধতি চালু থাকলে সোজা কথা আমলারা শান্তিপূর্ণভাবে কাজ করতে পারে। আমাদের এই বিগত গণতান্ত্রিক ব্যবস্থা, এই যে আমলারা মনে করেন উপজেলা প্রশাসন, থানা, একজন মেম্বার, একজন চেয়ারম্যান, কার্যত তারা সকলে নিষ্ক্রিয় হয়ে থাকে, যাইতে পারে। যে এমপি সাহেব কি বলে, আমি বললে এটা কাজ থাকতেও পারে, নাও থাকতে পারে। আপনারা জানেন, প্রসঙ্গত বলতে হয়, আমি রসুলপুর কলেজের একটা টিউবওয়েলের জন্য নুর ইসলাম বিপির কাছে গেছিলাম। প্রকাশ্য এই জন্য ওইটা উদাহরণ হিসাবে দিতে হবে। নুর ইসলাম বিপি, আমার বর্তমান প্রিন্সিপাল আব্দুল্লাহ সাহেব, আমি আরও কয়েকজনে আমরা গেছি ওনার বাসায়। 1 গ্লাস পানি দেওয়ার ক্ষমতা আমার নেই, আমাদের টিউবওয়েল দিতে, অথচ সে আমাদের কলেজের প্রিন্সিপাল, সভাপতি। 1 গ্লাস পানি দেওয়ার আমার ক্ষমতা নেই, টিউবওয়েল তো দূরের কথা। এমপি সাহেব কইলে একটা টিউবওয়েল দিব। আগে টিউবওয়েল কারা দিত আপনারা জানেন, অনেকে আপনার সঙ্গে টিউবওয়েল দিত চেয়ারম্যানেরা। টিউবওয়েল দিত চেয়ারম্যানে, কারে টিউবওয়েল দিবে হেরে দিত। হেন সুবিধা চেয়ারম্যানের লোক হইতো। কিন্তু একজন উপজেলার সে প্রশাসনিক হেড, নিয়ন্ত্রক, সে বলে যে আমি টিউবওয়েল তো দূরের কথা, 1 গ্লাস, এই শব্দটাই 1 গ্লাস পানিও দিতে পারবো না। অথচ আমার কলেজের সে সভাপতি দীর্ঘদিন। তাইলে এটা দ্বারা হলো আমি একা সুবিধা ভোগ করতে গিয়ে আমার সকল অঙ্গ, আমার অধীনস্থ সকল প্রশাসনিক ব্যবস্থাকে আমি অকার্যকর করে রাখা, তাদের ভূমিকা নষ্ট করিয়া দেওয়া, এটা তো ঠিক না। একজন ওসি চিন্তা করে আমি ওনারা ধরে আনছি, এমন আছে 2 ঘন্টা পরে ছেড়ে দিতে হবে, এমপি সব ফোন দিল। আমি এই দেশে দেখছি আপনার যে কথা বাড়িয়া জায়গা, যে অনেক আমরা এখন যারা জেলে আছে, এখন যারা বন্দি আছে, এদের সাক্ষাৎকার নিয়ে দেখবেন 90% লোকের নিরপরাধ। এই বিগত সরকার আমার রাজনৈতিক যারা বন্দী আছে নিরপরাধ মানুষ। একজন মার্ডার হয়েছে, সুযোগ পাইছে যে 30 জন ঢুকিয়ে দেওয়ানোর জন্য, একজনও অরিজিনাল নাই। রেপ কেসের নামে যেগুলো মামলা হয়, এটি 90, আমাদের প্রশাসনিক বেড়ে যে 99% হলো মিথ্যা। একজনের সুযোগ পেয়েছে নাজেহাল করা কাজী। এইভাবে প্রশাসনিক ব্যবস্থাটা এমনভাবে সাজানো যেটা একটা বিশৃঙ্খলার মধ্যে চলছে। এখন একজন আল্লাহ তাআলার প্রতিনিধি হলো আল্লাহ রসুলের প্রতিনিধি ওলামা ইকরাম। সেই ওলামা ইকরামের মধ্যে আমাদের এটা নির্দেশনা করা নেই, আতিউল্লাহ আতিউর রসুল উলিল আমরি মিনকুম। তুমি আল্লাহর অনুসরণ করো, আল্লাহর ইতাআত করো, আল্লাহর পরে আল্লাহ রসুলের করো,
এবং উলুল আমর। এই উলুল আমরের ব্যাখ্যা সকল মুফাসসিরিন কেরাম একজন এলমি আমলি কোরআন সুন্নাহ ভিত্তিক একজন ব্যক্তিকে বলে উলিল আমর। এই সমাজে উলিল আমর বলতে এখন আমরা তো একজনকে না একজনে মানতে হবে। আমাদের দৃষ্টিতে এখানে যথেষ্ট ওলামায়ে কেরাম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির আছে, তাদের দৃষ্টিতে পীর সাহেব সর্বনাই আজকে আমাদের রাহাবার, আমাদের উলিল আমর। তার মধ্যে এই জাতীয় লোকের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে ইলহাম হয়, তার মধ্যে যে চিন্তা আসছে অবশ্যই এই চিন্তাটা ভেবে দেখা উচিত যে না, পিয়ার পদ্ধতি মাধ্যমে যদি এই দেশে একটা এই নির্বাচন হয় তাহলে সকলের এখানে অধিকার রক্ষা হবে। আপনি মনে করেন ফিয়ার মধ্যে অনেকভাবে ভোট দিব এই জায়গায়, আচ্ছা ভোট দিলেন, ফিয়ারের মাধ্যমে আমি চরমনায় প্রতিনিধি, আমি এখানে ভোট পাইলাম, আমি এমপি হইলাম না, কিন্তু আমার চরমনার এমপি তো সংসদে থাকবে। সেই লোকে আমি যেহেতু ভোটের ভিত্তিতে, আমি তো সরকারের অংশ, আমিও তখন থানায় কথা বলতে পারবো যে আমি তো ফিয়ার পদ্ধতিতে সিস্টেমে সবাই এমপি হইব না, তখন উনিও বলবো যে উনিও তো সরকারের অংশ, যদি আমার এমপি আছে তো লাগলে আমি এর ফোন দিব, আমি এর ফোন ছাড়াই আমরা কথা বলি। এখন দেখেন এখন যেভাবে চলতেছে, আমি কাল ডিসি সাহেবের কথা, আমি ঢাকা কাই আসেন না বসে কথা বলি, পরশু আমি ডিসি সাহেবের সাথে সাক্ষাৎ দিছি, ইয়ানো সাহেবের সাথে আপনারা কাজ করতেছেন, চলতেছে না? তো পিয়ার পদ্ধতি মানে যারাই ভোট পাইছে তারাই প্রতিনিধি, তারাই জনপ্রতিনিধি, সে কম পাইছে তারও তো একটা ওখানে অধিকার আছে। তো এইভাবে এখন অনেকে এটা নিয়ে এতদিন ব্যঙ্গ করছে, কিন্তু এখন দিন দিন এটা একটা বুঝ তৈরি হয়েছে যে না, এই মাধ্যমে ইনশাল্লাহ দেশ চলতে পারে, মানুষ নিরাপদে থাকতে পারে। তারপরে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের কথা যেটা আসছে, যে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার যদি না হয়, আজকে যারা এই যে আমাদের শহীদ হয়েছে, সংস্কার না হলে এর নামে মামলা হবে, উল্টা হইল, এর বাপের নামে মামলা হইব, উল্টা হইলে ওই যে কবর হতো না, আবার লাশ ঘুরিয়ে আনবো, যে কেউ যেটা বেজ্জিতি করা হবে এখানে, তাহলে এই দেশে কখনো মানুষ আন্দোলন করে না। হ্যাঁ, এরকম অনেক বিষয় আছে। তখন সাংবাদিকের কথা বলছে, আজকের এই ব্যবস্থার কারণে বিভিন্ন আগের এই মানে যেটাকে আমরা ফেসিস্ট বলি, এই কারণে মানুষের নিজস্ব পরিচয়টা হারিয়ে ফেলেছে। একজন শিক্ষক, আজকে আমাদের সাংবাদিকের মধ্যে আমি কিছু মনে করেন না, অনেকে আমি বিএনপি, অনেকে আমি আওয়ামী লীগপন্থী, সাংবাদিকের কোনো রাজনৈতিক পরিচয় থাকবে না, সে স্বাধীনভাবে কেন পরিচয়টা নেয়, সে বাধ্য হয়ে নেয়, নাইলে তো সে বেজ্জিতি হয়, সে একটা ফর্মের লগে না থাকলে বেজ্জিতি হয়। একজন শিক্ষক শিক্ষকই, তার কিসের আবার রাজনীতি করতে, সবচেয়ে বড় হলো সে শিক্ষক। একজন সাংবাদিক, সে তার নিজের বিরুদ্ধে সে লাগবে, লেখেও। কাজে এই ব্যক্তির মত প্রকাশের স্বাধীনতা এই দেশে নষ্ট হয়ে গেছে। গণহত্যার বিচারের দাবিতে ইনশাল্লাহ এই আমি তো এই কথাটা বলেই ফেলেছি যে আমরা ভোলাতে যেই আমরা আয়োজন করেছি আপনাদের মিডিয়ার মাধ্যমে, আশা করি স্থানীয়ভাবে আমাদের কার্যক্রমগুলো আপনারা পর্যবেক্ষণ করবেন। কালকে আমাদের ইনশাল্লাহ বিশাল গাড়িবহর কুকরি থেকে, দক্ষিণ এশিয়া থেকে, দুলারার থেকে, মনপুরা থেকে, বেতু আমাদের গাড়ি থাকবে 5টা, এবং মনপুরা থেকে 2-3টা স্টেশনের মাধ্যমে যাবে, তোদের মধ্যে দিয়ে উঠবে কিছু। তো সব মিলে ইনশাল্লাহ বড় একটা বাউলা একটা আয়োজন ইনশাল্লাহ। এখানে আরেকটি আপনাদেরকে আমি পরিসংখ্যান তুলে ধরি। চরমনাই নিয়ে অনেক চিন্তা, আমি কথাটা হয়তো অনেক যে চরমনাই বিগত ভূমিকা কী ছিল। চরমনাই 1987 সনে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠা হয়েছে। তারা চেষ্টা করছে এই দেশের উলামায়ে কেরামদেরকে এক প্ল্যাটফর্মে রাখা। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ছিল, এইটার মাধ্যমে যেমনইভাবে দেলোয়ার হোসেন সাইদিয়া ছিল, তেমনইভাবে আজিজুল হক সাহেব ছিল, এমনইভাবে সলমানের হুজুর ছিল, বাইতুল শরীফের আব্দুল জব্বার সাহেব ছিল। এই দেশের বৃহৎ সর্ব উলামায়ে কেরাম এখানে ছিল, কিন্তু কালের আবর্তনে বিভিন্ন চাপে পড়ে আস্তে আস্তে কিছু মানুষ সরে গেছে। কিন্তু চরমনাই এটা নিরপেক্ষ একটি উলামায়ে কেরামের নেতৃত্বের একটি কাফেলা। এখানে তারা শরীয়তের বহির্ভূত কোনো কাজ তারা করেনি। চরমনাই কখনো নারী নেতৃত্বের আন্ডারে গিয়া করেন, যার জন্য বিএনপির সাথে চরমনাইয়ের ঐক্য করার কখনই কোনো সুযোগ ছিল না, তাদের এই চিন্তার কারণেই ছিল। স্বাভাবিকভাবে তারা একা থেকেছে, মানুষ কেউ লাগে না আটলে মনে করে হে অন্যদিকে করে। এটার অনেক কথা আছে, আমি দীর্ঘায়িত করবো না। চরমনাইয়ের এরকম বিশ্বাস তো বলেই যে আমি যদি আওয়ামী লীগের প্রয়োজনে হয়তো হেগো চিন্তা করছে যে আমরা এই দেশে ভোট হয় আমরা বুঝতে হইব, চরমনাইয়ের কিছু পোস্টার ছিঁড়ছে, কিছু পোস্টার ছিঁড়ে নেয়। কিন্তু বিএনপি 18 সনে নির্বাচন করছে, চরমনাই 18 সনে নির্বাচন, 22 সন পর্যন্ত তারা ছিল। বিএনপি 14 সনে করে না, চরমনাই 14 সনে করে না, এবং 8 সনে চরমনাই ক্রিয়ার পদ্ধতি দাবি করছে। কাজেই চরমনাই পরিষ্কার
যে যারা বলে তারা না বুঝে বলে। আমি দেখি তো অনেকের কমেন্ট করে যে সরমানি আওয়ামী লীগের লাগে লিয়া দিয়েছি, এরকম কেউ প্রমাণ দিতে পারলে অনেকে বলতেছে চ্যালেঞ্জ আমরা বাড়ি সাইডে দিন যে আওয়ামী লীগের লাগে লিয়া করছে। বিশ্বাস বলে যে আমি কি 2টা আসনে নিতে পারতাম না? তার একটা আছে না, আমি 2টা যে আমার দেন, তাইলে এর বাইরে এটা সারিয়ে দিত না, বরিশালের মেয়রটা সারিয়ে দিত না। বিভিন্ন কারণে বোঝা যায় যে অনেকে খামাকা গায়ে ভরে এই সমস্ত জিনিস বলে। এটা আমাদের মধ্যে স্বাভাবিকভাবে আমরা এই কথা বলবো না, সাংবাদিকদের মাধ্যমে এই কথা জানিয়ে দিতে যে সলমানে কোনো লেজুর ভিত্তিক বা কেউ সাথে গোপন আতাত করিয়া সলমানের পীর সাহেবের এর বাবাও চলে না, এরাও চলে না, এদের দাদারাও চলে না, এদের কর্মী যারা আছি আমরাও এরকম আমাদের কোনো চিন্তা চেতনা নেই যে সাময়িকভাবে কিছু সুযোগ সুবিধা নেওয়ার জন্য। আমি ব্যক্তিগতভাবেও আমারও এই চিন্তা চেতনার সাথে মত মিলছে বিদায় আমি সলমানের সাথে, আপনারা জানেন আমি ব্যক্তিগত একজন স্বতন্ত্র ব্যক্তি ছিলাম। আমি কি বিএনপির লগে ঘুরিয়ে একটা সুবিধা নিতে পারতাম না? আমি আওয়ামী লীগের লগে ঘুরিয়ে একটা সুবিধা নিতে পারতাম না? কেউ কোনো সময় দেখছেন জেকব মিয়ার লাগে আমার ঘুরতে? আমার দেখছেন তোমরা আমাদের লগে, আমার দেখছেন নুনবী চৌধুরী সামনের লগে, আমার লগে হোস্ট করছে, আমার লগে মুকুলে হোস্ট করছে, তোমার সব বইনেরা হোস্ট করছে, কিন্তু আমি কোনো রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য ছবি এগুলো লাগে তুলে নিয়ে যাই নে, আমার ভালো লাগে না, আমি যাইনি। কাজেই এখন আমরা শুধু দিনের স্বার্থে, দিন প্রচারের স্বার্থে, এই বাংলাদেশে একটি সুন্দর স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠনের স্বার্থে, সর্বসাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে আমি সর্বসাধারণ একজন ব্যক্তি হিসেবে মনে করি যে এখন এই সংগ্রামে, এই আন্দোলনে আগামী আমাদের অংশগ্রহণ করা দরকার। এখানে আমি আসছি, আমি একজন এমপি হম, আমি কালকে মারাও তো যেতে পারি। কাজে আমার পরকালে কবরের হিসাব দিতে হবে। এমপি হলে কী হবে? আমি সবসময় ভাবি আমরা 2টা দল না, আমি ওর কাছে ফ্রি, তাই আমি না ভাইয়া জামাতও তো পাইতে পারে। আমি মনে করি আমি যেদিন পীর সাহেবের ওখানে যোগ দিছি, আমি সেদিন নিজের একটা প্রশ্ন করি আবার ক্লিয়ার করছি নিজে। আমি যোগ দিছি তো ইসলামের স্বার্থে, আমার এখানে প্রার্থী না দিয়ে অন্য কেউ তো দিতে পারে, তখন আমার অবস্থা কি হবে? আমি যদি ইসলামের জন্য হয়ে থাকি তাহলে আমি এটা খুশি মনে মেনে যে থাকবো তার আমি কর্মী থাকবো। হ্যাঁ, আবার আমি যেমন এই সলমানের ইসলামী আন্দোলনে যোগ দিছি, আমার বন্ধু বান্ধব জামাত ইসলাম আছে, মিয়া আমাকে কইবেন না এখন বেজার কিরে কামাল করছে এরকম দিল কি আরে। হ্যাঁ, আমি কই মিয়া যদি মোস্তফা কামাল ভাই ভাই আমি এর কর্মী থাকলে কোনো অসুবিধা, হা করে আছে দিছে, আমি এর কর্মী। দল সিদ্ধান্ত নেব জামাত পাইছে, আমি জামাতের কর্মী থাকলে তোমাকে কর্মী ভালো না, কাহারে ঠিক আছে। এই হলো একটা। আর একটা হইলো যে আমি মনে করি আল্লাহ তাআলা যদি আসমানে লেগে থাকে, অনেকে চিন্তা করে যে আমনে মিয়া এনে কি নাজিমউদ্দিন আলম হেভি ওয়েট প্রার্থী, আমি তারেক রহমান আসলে অসুবিধা কি? আল্লাহ যদি আসমানে লেগে থাকে সর্বসাধারণ এমপি আমি ইনশাআল্লাহ। হ্যাঁ, কিন্তু সেখানেও আমি প্রশ্ন মধ্যে রাখি, কি রাখি যে আল্লাহ যদি আমাকে এমপি করে, তার মনে করুন বিশাল বোঝা আমার উপরে দিচ্ছে। আর আল্লাহ যদি এখানে আমার কবুল না করে যে না আমার উপরে বোঝাটার নামে রাখতেছে, আমার ফিরি রাখতেছে, আমি এটাও আল্লাহর উপরে খুশি। এখানে আমার ব্যক্তির জন্য তো কিছু না। আমার বর্তমান প্রেক্ষাপট এরকম হয়েছে, যেমন একজন আলেমের মারিয়া ফেলাইছে, আমার ছেলেই বেন আমার সাথে আইছে, এরকম আগে কিন্তু আসে নাই। আমার অপেক্ষা তুমি গেছো, তুমি না ফুলান ফুলান নিয়ে আবার। হ্যাঁ, একটা মানে এটা পারিবারিক তো একটা থাকে যে তোমার আসো, ব্যবসা করো, বাণিজ্য করো, ওইটা করো, সেটা করো, তোমার এর মধ্যে গিয়ে কেন কমানো, তোমার বেড়ে মারিয়া লেবো। আমি তো বাঁচছি একটা টাইম তো আল্লাহ দিছে, আমাদের কম হাতের মানুষ মরে গেছে না। আমি মনে করি আমি আর তোমাকে নাই, আমি আমার মারিয়া মানুষের মারিয়া বলে দিনের জন্য। আমি কয়েকদিন কামাই করছি, আমি একজন শিক্ষক মানুষ ছিলাম, আমি মরিয়া গেছি, ধরো আমার আর কি ভাইটা তোমরা এখন তার থেকে। কাজেই এই জন্য আমরা যেটুকুই করি ইনশাআল্লাহ ইসলামের জন্য করি, দিনের জন্য করি। আপনারাও নিরপেক্ষভাবে দেখবেন এবং আপনাদের সার্বিক সহযোগিতা, সর্বাঙ্গীন আমাদের পরামর্শ আমরা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।